সারসংক্ষেপে একটু দেখো কোয়ান্টাম সংখ্যার। এখানে কোয়ান্টাম সংখ্যাটা হলো n, আর n এর মান কি হতে পারে 1 2 3। তারপরে n ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাইলে কে শেল, 2 হইলে l শেল, 3 হলে, এগুলো সারসংক্ষেপ আগে অলরেডি পড়ানো হয়েছে। একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে দেখো, ইলেকট্রনের কক্ষপথের আকার, তারপরে হলো শক্তি, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব, ঠিক আছে। এরপরে হলো এল, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তার মান কি কি হতে পারে, 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। আর এটাকে আমরা বলি উপশক্তি স্তর বা অরবিটাল। এখন l ইজ ইকুয়াল টু 0 হলে s অরবিটাল, 1 হলে p অরবিটাল, 2 হলে d অরবিটাল, 3 হলে f অরবিটাল। আচ্ছা, এখন এই সহকারী কোয়ান্টাম সংখ্যা কি করে এটা একটু দেখো। সেটা হলো ইলেকট্রনের উপশক্তি স্তর ও অরবিটালের আকৃতি নির্দেশ করে। যেমন l ইজ ইকুয়াল টু 0 হলে এটা গোলাকার, l ইজ ইকুয়াল টু 1 হলে এটা ডাম্বেল, l ইজ ইকুয়াল টু 2 হলে এটা তলীয়, l ইজ ইকুয়াল টু 3 হলে ত্রিমাত্রিক। তারপরে আসো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এটার মান কি কি হতে পারে, 0 থেকে l প্লাস মাইনাস l পর্যন্ত হতে পারে, অথবা মাইনাস l থেকে প্লাস l পর্যন্ত হতে পারে, মাঝে 0 থাকবে, তাই না? এটা তোমরা বুঝতে পেরেছো। এটা হলো ত্রিমাত্রিক স্থানে অরবিটালের বিন্যাস বা স্থানিক বিন্যাস বা ওরিয়েন্টেশনটাকে নির্দেশ করে, এবং একটা অরবিটালের স্থানিক বিন্যাস সংখ্যা, যেমন l ইজ ইকুয়াল টু 0 হলে একটি বিন্যাস, l ইজ ইকুয়াল টু 1 হলে 3টি স্থানিক বিন্যাস, l ইজ ইকুয়াল টু 2 হলে 5টি স্থানিক বিন্যাস, আর 3 হলে 7টি স্থানিক বিন্যাস। শেষ পর্যন্ত আসে আমরা m ইজ ইকুয়াল টু ms, সরি, এটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কি হয়, হয় প্লাস হাফ নাইলে মাইনাস হাফ। এটা কি নির্দেশ করে, নিজ অক্ষের উপর ইলেকট্রনের ঘূর্ণন বা স্পিনটাকে নির্দেশ করে, এবং একই জিনিস এটাও। আচ্ছা, এই জিনিসটা আমরা পড়েছি। উপস্তর বা কোয়ান্টাম সাবশেলের আকৃতি ক্লিয়ার। এটা আমি কমপ্লিট করলাম, পরবর্তী স্লাইডে যাচ্ছি। আচ্ছা দেখো, এই যে 4টা কোয়ান্টাম সংখ্যা, এই 4টা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস দেখাতে পারি। যেমন দেখো, এখানে আমি এই চার্টটা একটু খেয়াল করো তোমরা। এই চার্টটায় কি আছে, এখানে শেলের মান হলো n, তারপরে হলো l দিয়ে আমরা বুঝি অরবিটাল, তারপরে ml, এটা হলো ওরিয়েন্টেশন। এখন অরবিটালের সংখ্যা, তারপরে হলো ms স্পিন, তাইলে মোট অরবিটালের সংখ্যা, তারপরে আমরা শিখব মোট ইলেকট্রনের সংখ্যা। যেমন দেখো, ms টা একটু বুঝায় বলবেন। কোনটা? ml ms এইটা শুধু s লিখলেও হয়, এটা কি লিখলে হয় s, আর এইটাকে শুধু m লিখলেও হয়। স্যার এটা কিভাবে, এটা তো আমরা করলাম না আগে। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আমরা পড়ি নাই? আচ্ছা, স্যার এখানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যাতে তো হলো -0 প্লাস দাম m এর মান, চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে আমরা ml দ্বারা প্রকাশ করে থাকি। কি দ্বারা? হ্যাঁ, শুধু ml m অথবা ml, এখানে l টা বেজ, তুমি ইচ্ছা করলে l লিখতেও পারো, নাও লিখতে পারো। আর স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা শুধু s অথবা ms দিয়ে প্রকাশ করি। আচ্ছা, শুধু s কেন দেই না বলো দেখি? s একটা অরবিটাল, তো 2s একসাথে মিলে যাবে না, এই জন্য এটা আমরা ms লেখা হয়। ক্লিয়ার? এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে হলো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, তারপরে হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে দেখাতে পারি? যেমন দেখো, কে শেলের জন্য n এর মান 1, তাহলে l এর মান কত হবে? 0।
তাইলে অরবিটালটা কি হবে 1s, তাইলে m এর মান কি হবে 0, তাইলে অরবিটালের সংখ্যা একটা, আর এখানে স্পিনের মান হবে প্লাস হাফ আর মাইনাস হাফ। তাইলে এখানে কয়টা ইলেকট্রন নির্দেশ করছে? এখানে একটা ইলেকট্রন, এখানে একটা প্লাস হাফের জন্য একটা ইলেকট্রন, মাইনাস হাফের জন্য আরেকটা ইলেকট্রন, মানে মোট এখানে অরবিটাল হলো একটা আর ইলেকট্রন হবে কয়টা? দুইটা। ক্লিয়ার? আচ্ছা, আমি এবার এম সেলে যাই, এলে গেলাম না, এইটাই যাই। এম সেল হইলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? 3 হইলে এল এর মান কয়টা হবে বলো দেখি? এল এর মান হবে তিনটা, 0 1 2। তাইলে 0-র জন্য আমরা কি পাচ্ছি? থ্রাইসেস। 1 এর জন্য পাবো থ্রাইস পি, আর 2 এর জন্য পাবো আমরা থ্রাইস ডি। আচ্ছা, এখন দেখো L = 0 হইলে M = 0। L = যদি 1 হয় তাহলে M = কয়টা? তিনটা। -1 হ্যাঁ 0 প্লাস হ্যাঁ। আর M = যদি 2 হয় তাইলে M এর মান হবে 5টা। তাইলে আমরা এখানে অরবিটাল কয়টা পাচ্ছি? এখানে একটা, পি পাচ্ছি 3টা, ডি পাচ্ছি 5টা। তাইলে একটা অরবিটালে যদি দুটো করে ইলেকট্রন থাকে তাহলে এখানে এক ইন্টু প্লাস হাফ মাইনাস হাফ, এখানে হবে 3 দুগুণে 6টা ইলেকট্রন হবে না এখানে? এই যে এখানে এইটা দিয়ে বোঝায় একটা ইলেকট্রন, এখানে এইটা দিয়ে বোঝায় একটা ইলেকট্রন, আর এইটা দিয়ে বোঝায় আরেকটা ইলেকট্রন। তো তাইলে এখন দেখো এখানে ইলেকট্রনের সংখ্যা কয়টা বোঝায়? মোট 6টা। আর অরবিটালের সংখ্যা কয়টা হয়? অরবিটালের সংখ্যা 3 আর 1। দেখো 5 3 একটা 8 কথা বলবো, হ্যাঁ একটা কথা বলবো হ্যাঁ বলো। স্যার এমএস টা তাহলে আমরা কিভাবে বের করব? আমাদের অরবিটাল সংখ্যা ধারা হলো আমরা প্লাস হাফ আর মাইনাস হাফ কে গুণ আকারে রাখবো, এটাই কি সূত্র? এমএস স্পিন শুধুমাত্র মানে দুটো একটা অরবিটালে, এখানে এমএস দিয়ে বোঝায় যে একটা অরবিটালে ইলেকট্রনের স্পিন। ক্লিয়ার? তো তাইলে এখানে অরবিটাল হলে একটা, তাইলে স্পিন কয়টা হবে? প্লাস হাফ আর মাইনাস হাফ। ঠিক আছে, অর্থাৎ দুটো ইলেকট্রন হবে। আচ্ছা, এখানে দেখো অরবিটাল হলো 3টা, তাইলে এখানে 3 ইন্টু এখানে ইলেকট্রন কয়টা হবে? এখানে এক মোট 3টা অরবিটাল না? এখানে দেখো অরবিটাল যদি 3টা হয়, এখানে এই যে একটা, তারপরে এখানে একটা, তারপরে এখানে একটা, এই 3টা অরবিটাল, তাই না? 3টা অরবিটালে এখানে কি হবে? একটা ইলেকট্রন উপর দিকে, আরেকটা নিচের দিকে। এখানেও একটা ইলেকট্রন উপর দিকে, একটা নিচের দিকে। আবার এইখানেও একটা ইলেকট্রন উপর দিকে, আবার এখানে হবে নিচের দিকে। তাইলে এইটার মান কত বলো দেখি? এইটার মান হলো প্লাস হাফ, এটা হলো প্লাস হাফ, আর এইটার জন্য কি হবে? মাইনাস হাফ। তো তাইলে এই জিনিসটাই এখানে লেখা হয়েছে, দেখছো? জি স্যার, এখন বুঝতে পারছি। হ্যাঁ, এখানে তিনটা প্লাস হাফ মাইনাস হাফ। এখানে একের জন্য হবে একটা প্লাস হাফ মাইনাস হাফ, এখানে হবে তিনবার প্লাস হাফ মাইনাস হাফ, এখানে হবে 5 বার প্লাস হাফ মাইনাস হাফ। তো তাইলে এখানে মোট ইলেকট্রনের সংখ্যা কয়টা হবে? এখানে হলো 2টা, এখানে 2টা, এখানে কয়টা? এখানে হলো 6টা, আর এখানে হবে 10টা। তাহলে মোট ইলেকট্রনের সংখ্যা কত হবে? 10 এর 6 16, আর 2 এ 18টা। ক্লিয়ার? আর এখানে অরবিটালের সংখ্যা কয়টা হবে? এই যে এইটা 1 3 5। তো তোমরা এই জিনিসটা একটু দেখো তো, এটা বুঝো কিনা। এন এর মান এন সেলে এন এর মান হলো 4, তাহলে n = 4 হলে l = কি হবে? 0 1, তারপরে হলো 2, তারপরে হবে 3।
আচ্ছা, তাইলে এখানে অরবিটাল গুলো হবে এগুলো, 4s তাই না? 4p 4d 4s। হ্যাঁ, এগুলো তো আমরা অলরেডি আগে শিখেছি অলরেডি। আচ্ছা, এখন জিরোর জন্য এম এর মান 0, তারপরে পি এর জন্য এম এর মান 3টা, ডি এর জন্য 5টা, এফ এর জন্য 7টা। তাইলে এখানে মোট অরবিটাল হবে কয়টা বলো দেখি? 7 5 12, 12 আর 3 15, 15 আর 1 16। এই যে 16টা। আর ইলেকট্রন কয়টা হবে? এখানে হলো 2টা, এখানে হলো 6টা, এখানে হলো 10টা, আর এখানে হবে 14টা। সোজা কথা, অরবিটাল যতটা হবে তার ডাবল হবে ইলেকট্রনের সংখ্যা। এই হলো 32টা। এই চার্টটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। দেখো সবাই, এই চার্ট দিয়ে কিন্তু আমরা পরে আমরা কাজ করব। আচ্ছা, আমি পরের স্লাইডে যাই, এটা আমি একটু ক্লিয়ার করে নেই। আচ্ছা, এবার তোমাদের কিছু প্রশ্ন, এগুলো তোমরা সলভ করবে। এই প্রশ্নটা বোর্ড পরীক্ষায় আসে। এই প্রশ্নটা একটু দেখো। একটা পরমাণুতে একটা ইলেকট্রনের অবস্থান বর্ণনার জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। আচ্ছা, এইটা কিভাবে বুঝি? মনে করো সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কত? সোডিয়াম কত নম্বর মৌল বলো দেখি? সোডিয়াম হলো 11। 11। তাইলে তার সর্বশেষ ইলেকট্রনটা কি হবে? সর্বশেষ ইলেকট্রনটা হবে 3s1। 3s1। আচ্ছা, তাইলে এই যে 3টা, এটা কি n? আর এই s বললে কি বোঝায়? এটা হলো l। তাইলে এখানে n ইজ ইকুয়াল টু হলো 3, l ইজ ইকুয়াল টু কত? 3। l ইজ ইকুয়াল টু কত? 0। ঠিক আছে। 0 1 2। আচ্ছা, l ইজ ইকুয়াল টু 0 হলে ওরিয়েন্টেশন m ইজ ইকুয়াল টু কি হবে? m ইজ ইকুয়াল টু 0 হবে, তাই না? আর এখানে এই ইলেকট্রনটা উপর দিকে আছে, এর মানে কি? এটার স্পিন, এই স্পিন ml, ml ইজ ইকুয়াল টু হলো প্লাস হাফ। তাইলে দেখো, এই যে থ্রাইস s1 ইলেকট্রনের, সোডিয়ামের 11তম যে ইলেকট্রনটা, এটা বর্ণনার জন্য আমরা মোট 4টা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করেছি। এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, তারপরে হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাইলে এই যে এই প্রশ্নটার উত্তর হলো এইটা, যে তাইলে তোমরা কি, আমি এখানে, তাইলে এই জিনিসটাতে কি বুঝায় বলো দেখি? 3s1 এটা বোঝায় তৃতীয় শক্তি স্তরের s অরবিটালে ইলেকট্রন সংখ্যা 1। হ্যাঁ, s অরবিটালে একটি ইলেকট্রন আছে যার ওরিয়েন্টেশন হলো 0 এবং যার স্পিন হলো প্লাস হাফ। তাইলে এই যে 4টা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কি করতে পারি আমরা? একটা পরমাণুতে একটা ইলেকট্রনের অবস্থান বর্ণনা করতে পারি। তো তোমরা এই কাজগুলো একটু নিজেরা করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো অরবিট এবং অরবিটাল কি। অরবিটটা হলো, এটা অলরেডি আগেই পড়েছি, প্রধান কোয়ান্টাম সংখ্যাটাকে আমরা বলি অরবিট। অর্থাৎ নিউক্লিয়াসের চারদিকে যে একটা বৃত্তাকার বা একটা অঞ্চল আছে যেখানে ইলেকট্রন ঘূর্ণনের সময় কোনো শক্তি হারায় না বা শোষণ করে না, ওইটাকে আমরা বলি অরবিট। অরবিট, যেমন কোয়ান্টাম মেকানিক্যাল মেথডে অরবিট বলতে বোঝায় যে নিউক্লিয়াসের চারপাশে একটা অঞ্চল, গোলাকার একটা অঞ্চল,
এই গোলাকার যেখানে ইলেকট্রনের অবস্থান করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো তোমরা একটু এই জিনিসটা একটু একজনের রিডিং পড়ো, তাইলে আমার মনে হয় বলো বলো বলো। বড় পরমাণুর মডেল অনুযায়ী পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যে সকল বৃত্তাকার অঞ্চল দিয়ে ইলেকট্রন ঘোরার সময় কোনো শক্তি হারায় না বা শক্তি শোষণ করে না তাদেরকে স্থির কক্ষপথ বা অরবিট বা শেল বলে। অরবিট সমূহকে প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়। n = 1 2 3 4 ইত্যাদি ধনাত্মক পূর্ণ সংখ্যা। n এর সবচেয়ে ক্ষুদ্রতম মান হচ্ছে n = 1। এর জন্য সংশ্লিষ্ট অরবিট বা শেলকে কে ধরা হয়। n এর মান বৃদ্ধির সাথে কে পরবর্তী অরবিট সমূহকে যথাক্রমে l, m, n, o ইত্যাদি দ্বারা নির্দেশ করা হয়। আচ্ছা, এরপরে আসো তরঙ্গ বলবিদ্যা। তরঙ্গ বলবিদ্যা বলতে আমরা ওয়েভ মেকানিক্স যেটাকে আমরা বলি, এটা পরে ওই যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন যেটা আছে ওখান থেকে আমরা এগুলো পাই। তাহলে এবার এই তরঙ্গ বলবিদ্যা অনুযায়ী আমরা হ্যাঁ বলো। তরঙ্গ বলবিদ্যা অনুযায়ী পরমাণুতে ইলেকট্রন বিস্তৃত তরঙ্গাকার নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে, ফলে নিউক্লিয়াসের চারদিকে একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে কম বেশি ঘনত্ব বিশিষ্ট ইলেকট্রন মেঘের সৃষ্টি হয়। পরমাণু নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন তরঙ্গ আকারে ঘূর্ণনের অঞ্চলই হলো অরবিট বা শেল। প্রতিটি অরবিটে সর্বোচ্চ n স্কয়ারটি উপস্তর বা অরবিটাল এবং 2n² ইলেকট্রন থাকতে পারে। n অরবিট সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা যার মান 1 2 3 4 ইত্যাদি ধনাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তাহলে অরবিট সম্পর্কে আমরা জানলাম। অরবিটের মধ্যে কি থাকে, আবার উপশক্তি স্তর থাকে ওয়েভ মেকানিক্যাল মডেলে। আর বোরের পরমাণু মডেলে কিন্তু উপশক্তি স্তরের ধারণা আসে নাই। ক্লিয়ার? আচ্ছা, তো এইটা গেল অরবিট কি। আমরা এবার আসি অরবিটালের ব্যাপারটা। অরবিটাল হলো অরবিটের মধ্যে আরো ক্ষুদ্র অংশ, অর্থাৎ যেখানে ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই না? তো অরবিটাল টার্মটা কোত্থেকে আসছে? অরবিট থেকে আসছে, বুঝতে পেরেছ? অরবিট এবং অরবিটাল এই। আর ইংরেজিতে এটাকে আমরা বলি সাফশেল, ইংরেজিতে বলি সাফশেল। আচ্ছা, এইখান থেকে আবার পড়ো তাইলে। পারমাণবিক বর্ণালীতে রেখায় একাধিক সূক্ষ্ম রেখার উপস্থিতি ব্যাখ্যা করার নিমিত্তে 1916 সালে জার্মান পরমাণুবিদ সোমারফিল্ড প্রস্তাব করেন যে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার পথে ঘুরে না, বরং উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের চারদিকে একটি গোলাকার ইলেকট্রন অঞ্চল তথ্য অরবিট বা স্থির কক্ষপথ গঠন করে। আচ্ছা, আমি একটা জিনিস এর আগেও আমি তোমাদের বলেছিলাম, এইটা হলো নিউক্লিয়াস। সোমারফিল্ড বলতেছে যে এরকম খালি বৃত্ত হবে না, সে বলছে যে এই বৃত্তটা কি আবার হতে পারে, এইরকম অনেকগুলো উপবৃত্ত হতে পারে। বুঝতে পেরেছ? এই উপবৃত্তাকার পথগুলো মিলিয়ে কি করে একটা বৃত্তাকার অঞ্চল তৈরি করে। ওই যে আমরা দেখেছিলাম যে এই যে একটা উপশক্তি স্তর কি হতে পারে, এটা গোলাকারও হতে পারে, আবার কি হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে। এই যে এই জিনিসটা হলো উপবৃত্ত। উপবৃত্ত মানে কি? যার ব্যাস সব দিকে সমান না। এই যে এইটা হলো এখানে ব্যাস কি সব দিকে সমান না, এইটাকে আমরা বলি উপবৃত্তাকার। তো তাইলে এখন দেখো এই নিউক্লিয়াসের চারদিকে সোমারফিল্ড বলতেছে যে এইরকম কতগুলো উপবৃত্তাকার পথ, এই উপবৃত্তাকার পথগুলো মিলেই কি করে একটা বৃত্তাকার অঞ্চল তৈরি করে। বুঝতে পেরেছ? তো তাইলে এই টোটাল এইটা হলো n প্রধান কোয়ান্টাম সংখ্যা বা অরবিট। এই অরবিটের মধ্যে থাকে কি l, অরবিটের মধ্যে থাকে l। আবার চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে lটা কি হয়, বিন্যস্ত হয়। lটা আবার স্থানে
বিন্যস্ত হয়। যদি আমরা ম্যাগনেট স্থাপন করি, এরকম ম্যাগনেট যদি আমরা স্থাপন করি এখানে নর্থ, তাইলে এটা কি হয়, আবার স্থানে বিন্যস্ত হয়। তো তাইলে এইটা আমরা পাই এম। তারপরে হলো ইলেকট্রন যখন ঘুরে তখন সে তার নিজ অক্ষ, এরকম তার একটা নিজের একটা অক্ষ আছে, এরকম একটা অক্ষ আছে, সেই অক্ষের দিকেও ঘুরতে পারে, ঘড়ির কাঁটার দিকে, আবার বিপরীত দিকেও ঘুরতে পারে। তো তাইলে এই মোট 4 রকমের পেয়ে গেলাম। তাইলে অরবিটালটা আসলো এই সোমারফিল্ডের এল সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমিউথাল কোয়ান্টাম সংখ্যা থেকে। ক্লিয়ার? এইটা সোমারফিল্ড বলেছে যে পরমাণুতে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরে না, শুধুমাত্র বৃত্তাকার পথেও ঘুরতে পারে। সেটা কি করে, উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের চারদিকে একটি গোলাকার ইলেকট্রন অঞ্চল বা অরবিট তৈরি করে। তাহলে অরবিটটা হলো একটা গোলাকার অঞ্চল, বুঝতে পেরেছো? আর অরবিটালটা হলো ওই অঞ্চলে কতগুলো উপবৃত্তাকার পথ বা বৃত্তাকারও হতে পারে। এই যে দেখো এখানে এই পয়েন্টটা দেখো, হ্যালো, এখান থেকে পড়ো। সোমারফিল্ডের এই প্রস্তাব অনুসারে পরমাণুর প্রধান শক্তি স্তরে এক বা একাধিক উপস্তর, সাবশেল বা অরবিটাল বিদ্যমান। পরমাণুর প্রধান শক্তি স্তরে বিদ্যমান এক বা একাধিক উপস্তর বা সাবশেলকে অরবিটাল হিসেবে বিবেচনা করা হয়। ধারণা করা হয় পরমাণুর বিভিন্ন অরবিটে বা প্রধান শক্তি স্তরে অরবিটাল এমন সম্ভাব্য স্থান বা অঞ্চল যেখানে ঘূর্ণনরত ইলেকট্রন সমূহের অবস্থানের সম্ভাবনা সর্বাধিক 90 থেকে 95%। এখন আমি ওই যে বলেছিলাম যে একটা বাড়িতে ঘরের ভিতরে কক্ষের ভিতরে বসার জায়গা বা শোয়ার জায়গা। তো একটা মানুষ একটা বাড়িতে আছে, হ্যাঁ, এটাও সত্য। তারপরে তার ঘরে আছে, এটাও সত্য। ঘরের একটা কক্ষে আছে, এটাও সত্য। আবার ওই কক্ষে সে হয় শোয়া অবস্থায় আছে, নাহলে বসা অবস্থায় আছে। তো তাইলে ওই মানুষটা একজ্যাক্টলি কোন জায়গায় আছে, সম্ভাবনাটা কোন জায়গায় বেশি সবচেয়ে থাকার, এটা হলো তার অরবিটালের মধ্যে। কারণ বাড়িতে আছে কিন্তু কোন জায়গায় আছে, বাড়ির কোন জায়গায় আছে, ওটা কিন্তু আমরা ফিক্স করতে পারছি না। তাহলে এই কারণে অরবিটাল বলতে বোঝায় যে যেখানে ইলেকট্রনটা অবস্থানের সম্ভাবনা সবচেয়ে বেশি, বুঝতে পেরেছো? এবং সেটা কত, 90 থেকে 95%, বুঝতে পেরেছো? তাইলে অরবিটালের সংজ্ঞাটা কি, এই যে এখানে লাল করে লেখা আছে, একটু পড়ে শোনাও। পরমাণুর অরবিট সমূহের যে অঞ্চলে বা ত্রিমাত্রিক স্থানে ঘূর্ণনরত ইলেকট্রন সমূহের অবস্থানের সম্ভাবনা সর্বাধিক 90 থেকে 95% তাকে অরবিটাল বলে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে আমরা যাই, হ্যাঁ দেখো, উপশক্তি স্তর বা অরবিটাল সমূহকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি, এল দ্বারা, তাই না? এল এর মান এগুলো আমরা আগে পড়েছি। এল ইজ ইকুয়াল টু 0 হইলে এস অরবিটাল, 1 হইলে পি অরবিটাল, 2 হইলে ডি অরবিটাল, 3 হইলে এফ অরবিটাল, এটা আমরা পড়েছি। তারপরে ইলেকট্রন যেহেতু তরঙ্গাকারে চলে, তাইলে তোমার শ্রোডিঞ্জার যে ওয়েভ মেকানিক্যাল মডেল শ্রোডিঞ্জারের, সেখানে বলছে যে ইলেকট্রন যেহেতু তরঙ্গাকারে চলে, এই তরঙ্গ ফাংশন মানে তরঙ্গের যে উপস্থিতি, এই যে তরঙ্গটা, এটাকে আমরা সাই দ্বারা প্রকাশ করে থাকি। কি দ্বারা? সাই দ্বারা। এই চিহ্নটার নাম হলো সাই, বুঝতে পেরেছো? তাইলে যেখানে সাই ইলেকট্রন থাকবে, যেখানে ইলেকট্রনটা থাকবে সেখানে তরঙ্গও থাকবে, তাই না? যেখানে একটা ইলেকট্রন থাকবে সেখানে কি থাকবে, তরঙ্গ থাকবে, এবং এইটাকে আমরা বলি তরঙ্গ ফাংশন। এখন এই কারণে শ্রোডিঞ্জারের এই তরঙ্গ
মডেল অনুযায়ী এই সাই স্কোয়ার হলো অরবিটাল, সাই স্কোয়ারটা হলো পারমাণবিক অরবিটাল। ক্লিয়ার? এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা একটু দেখো। এইটা দেখো, ইলেকট্রন যেহেতু তরঙ্গাকারে চলে, তাই কোনো নির্দিষ্ট শক্তি স্তরে যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি তার তরঙ্গ ফাংশন সাই স্কোয়ারের সাথে সমানুপাতিক। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আসো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যার এই জিনিসটা আমরা অলরেডি বুঝেছি যে এক একটা চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে অরবিটাল গুলো কি করে ত্রিমাত্রিক স্থানে বিন্যস্ত হয়। এগুলো আমরা অনেকবারই পড়েছি। তোমরা অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য, এটা তোমরা বাসায় তোমরা নিজেরা পড়বে না, এখানে তো অলরেডি নিজেরা পারবে পড়তে এটা। হ্যালো, জি স্যার, এটা কি পড়ে শোনাবো নাকি আমরা? হ্যাঁ, একটু দ্রুত পরে শোনাও তাইলে। পরমাণুতে নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রন বিস্তৃত তরঙ্গাকারে বৃত্তাকার বা উপবৃত্তিকার পথে আবর্তনের মাধ্যমে নিউক্লিয়াসের চারদিকে যে গোলাকার ইলেকট্রন মেঘের সৃষ্টি করে তাকে অরবিট বলে। অপরদিকে পরমাণু অরবিটে বিদ্যমান গোলাকার বা তলীয় বা ত্রিমাত্রিক উপস্তর বা সাবশেল সমূহ যেখানে ইলেকট্রন অবস্থানের সম্ভাবনা 90 থেকে 95% থাকে তাদেরকে অরবিটাল বলে। অরবিটের উৎস বরের পরমাণু মডেল। অপরদিকে অরবিটালের উৎস বর সমার ফিল্ডারের পরমাণু মডেল ও পরমাণু তরঙ্গ বলবিদ্যা মডেল। অরবিট সামগ্রিকভাবে গোলাকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান বৃদ্ধির সাথে অরবিটের আকার বৃদ্ধি পায়। অপরদিকে অরবিটাল আকার বৃদ্ধি পায়। অপরদিকে অরবিটাল গোলাকার, ডাম্বেলাকার, ডাবল ডাম্বেলাকার, ত্রিমাত্রিক, জটিলাকৃতির কীর্তির হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর পয়েন্ট, অরবিট। হ্যাঁ, অরবিটটাকে আমরা কি n দ্বারা প্রকাশ করে থাকি, তাই না? তারপরে n এর মান 1 হলে সেটাকে আমরা বলি কে সেল, তারপরে 2 হলে এল সেল। এগুলো তোমরা অলরেডি পড়েছো। আর অরবিটালের ক্ষেত্রে হলো এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করে থাকি। এল এর মান 0 হলে এস অরবিটাল, 1 হলে পি অরবিটাল। এগুলো অলরেডি তোমরা পড়েছো। এই আচ্ছা, এরপরে আমরা এই পয়েন্টটা 5 নম্বর পয়েন্টটা পড়ব। অরবিটের উপর চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি প্রভাব ফেলে না। অপরদিকে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে কোন অরবিটাল 12+1 সংখ্যক ত্রিমাত্রিক স্থানে বিন্যস্ত হয়। আচ্ছা, এই জিনিসটা একটু স্টপ। এটা কি বুঝতে পেরেছো? এটা যে এই যে পরমাণুর যে অরবিট তো গোলাকার, অরবিটটা হলো গোলাকার। এখানে ম্যাগনেট ধরলে এটা এই গোলাকার কি চেঞ্জ হয়ে যায়? হয় না। অর্থাৎ পরমাণুর যে সামগ্রিক আকৃতিটা এটা যেমন ছিল তেমনই থেকে থাকে। কিন্তু আমরা অরবিটালের বেলায় চৌম্বক ক্ষেত্র স্থাপন করলে কি হয়? অরবিটালের বেলায় চৌম্বক ক্ষেত্র স্থাপন করলে কি হয়ে যায়? এটা ওরিয়েন্টেশন হয়। হ্যাঁ, তো তাইলে এই জিনিসটি আমরা বলছি। এবং এই ওরিয়েন্টেশন সংখ্যাটা সেটা হলো 2l+1। যেমন দেখো, l = 0 হলে বিন্যাসটা হবে একটা, l = 1 হলে বিন্যাস হবে 3 রকম, l = 2 হলে বিন্যাস হবে 5 রকম, তাই না? এই জিনিসগুলোই আমি এখানে বলেছি। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা 6 নম্বর পয়েন্টটা পড়ো। কোন অরবিটে সর্বোচ্চ 2n² অরবিটাল ও 2n² ইলেকট্রন থাকতে পারে? n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। অপরদিকে একটি অরবিটালে পরস্পর বিপরীত স্পিন বিশিষ্ট সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে।
এই হিসেবে s অরবিটালে মোট 2টি, p অরবিটালে মোট 6টি, d অরবিটালে মোট 10টি, f অরবিটালে মোট 14টি থাকতে পারে। ঠিক আছে, এরপরে অরবিটের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 1 হতে 7 পর্যন্ত হতে পারে। অপরদিকে অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l = 0, 1, 2, 3 n-1 থেকে n-1 পর্যন্ত হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আর আরেকটা অরবিটে ইলেকট্রনের কৌণিক ভরবেগটা হলো এইটা বোরের পরমাণু মডেল তত্ত্ব mvr = nh/2π। আর একটা অরবিটালের ইলেকট্রনের কৌণিক ভরবেগটা হলো h/2π × l × l+1। এই এলটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তোমরা এটা নিজেরা একটু পরে নিবে। হ্যাঁ, অরবিট এবং অরবিটালের মধ্যে এখানে আমি অনেক ডিটেলস পার্থক্য দিয়েছি। তোমরা বাসা 2-3টা বা 4টা পরীক্ষায় পড়বে, বুঝতে পেরেছো? তো এগুলো বোঝার জন্য আমি দিয়েছি। পরীক্ষায় অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য আসে, বুঝতে পেরেছো? এখন এখানে যদি 2 নম্বর থাকে, তুমি কি সবগুলো দিবা? না স্যার। হ্যাঁ, তো তাইলে তোমার যেই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট এরকম 4টা পয়েন্ট দিবা, এর বেশি না। এক একটা পয়েন্টের জন্য আধা নম্বর, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো পরমাণুর ইলেকট্রন এক মডেল থেকে অরবিট ও অরবিটালের ধারণা। এই যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন তুমি যেটা বলছিলে, এগুলো তোমাদের সিলেবাসে নাই। এই যে দেখো, হ্যাঁ স্যার, এই যে এগুলো তো আমরা কখনো দেখি না, এজন্য বুঝতেছিলাম না যে কি। এটা অনেক হায়ার অ্যাপ্রোচ। এই সাইটে হলো তরঙ্গ ফাংশন। এটা কি? তরঙ্গ ফাংশন। হ্যাঁ, তরঙ্গ ফাংশন মানে ইলেকট্রনটা যদি তরঙ্গ আকারে চলে, ইলেকট্রন যদি এরকম তরঙ্গ আকারে চলে চতুর্দিকে, নিউক্লিয়াসের চারদিকে যদি এরকম তরঙ্গ আকারে চলে, তাইলে এখন দেখো একটা জায়গায় তরঙ্গ আছে, এর মানে এখানে ইলেকট্রন আছে না? আবার যেমন দেখো এই চিত্রের মধ্যে, এই চিত্রটার মধ্যে দেখো এই জায়গায় এইটা হলো ফাঁকা অঞ্চল, এইটা হলো নোড। এটা কি? নোড। এখানে দিয়ে ইলেকট্রন ঘুরে না। এই যে সাদা অঞ্চলগুলো কি বলো দেখি? সাদা অঞ্চলগুলো হলো নোড, যেদিক দিয়ে ইলেকট্রন ঘুরে না। কিন্তু যে জায়গায় ইলেকট্রনের ঘনত্ব বেশি, এখানে ইলেকট্রনের তরঙ্গ থাকবে। ইলেকট্রনের কি থাকবে? এরকম তরঙ্গ থাকবে, তাই না? তাইলে ইলেকট্রন আছে মানে কি? তরঙ্গ আছে। এবং এই তরঙ্গটাকে আমরা কি আই ফাংশন দিয়ে বলি যে ইলেকট্রনটা হলো ইলেকট্রন এই তরঙ্গ ফাংশন এর সাথে সম্পর্কযুক্ত, বুঝতে পেরেছো? এবং বিজ্ঞানী শ্রোডিঞ্জার এই স্থায়ী এর উপরে ভিত্তি করে, আর এটা ত্রিমাত্রিক স্থান, দেখো এক্স ওয়াই জেড অক্ষ, এই পরমাণুটা ত্রিমাত্রিক না? এক্স অক্ষ তোমার এইরকম একটা জিনিস যদি আমরা চিন্তা করি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই যে দেখো, কি স্যার এটা জটিল। হ্যাঁ, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে ইটা হলো ইলেকট্রনের শক্তি, আর ভিটা হলো তার বেগ, আর না, ভিটা হলো ইলেকট্রনের স্থিতিশক্তি, আর এই সাইটা হলো তরঙ্গ ফাংশন। এইটার ডিটেকশন করার তোমাদের দরকার নেই, ঠিক আছে? এখানে খালি জাস্ট জানো যে একটা ইলেকট্রনের অবস্থান তরঙ্গ হিসাবে যদি আমরা বর্ণনা করতে চাই, এটাকে বলা হয় শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, ক্লিয়ার? স্যার তরঙ্গ ফাংশনের সাথে যেটা আছে ওইটা কি? তরঙ্গ ফাংশনের সাথে এই যে এটা, স্যার প্রথম পদটার সাথে যেটা আছে উপরে স্কয়ার দিয়ে। ও, এটা ডেল্টা স্কয়ার। ডেল্টা মানে পার্থক্য। এই যে dy/dx লিখি না আমরা,
হ্যাঁ দেখো ডি ডি মানে এখানে ডেল্টা, এদিকে দেখো এই dy বাই dx ডিফারেন্সিয়েশন করতে আমরা লিখি না, ধরো x এর সাপেক্ষে যদি আমি y, যেমন ধরো y ইজ ইকুয়াল টু x, তাহলে এখানে আমরা x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটাকে আমরা বলি dy বাই dx। আর এইটা হলো dy বাই dx স্কয়ার হোল স্কয়ার আর কি। এই জন্য এই ডেল্টা দিয়ে কি বোঝায় এখানে d। তোমরা ডিফারেন্সিয়েশন করছো dy বাই